ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি মহাশয়। জয় বাংলা, জয় বাংলা। সালে লেখা হয় যখন বাংলাদেশ তৈরি হয়। দাদা শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও, লাইভ স্টার্ট হয়ে গেছে। শুরু হয়েছে। জয় বাংলা। আজ আমরা বাংলা পক্ষর তরফে আমরা বনগাঁর নহাটা বাজারে এসেছি সিএ আইন বোঝাতে এবং হিন্দু বাস্তু বাঙালিকে সতর্ক করতে। আমি বক্তব্য শুরুতেই অন্য একটা বিষয় দিয়ে শুরু করব। এখানে যারা আছেন, নোয়াটা বাজারে যারা আছেন, বাগদায় যারা থাকেন, গাইঘাটায় যারা থাকেন, বনগাঁয় যারা থাকেন, হরিণঘাটায় যারা থাকেন, কল্যাণীতে যারা থাকেন, রানাঘাটে যারা থাকেন, প্রচুর মানুষ ওপার বাংলা থেকে দেশ ভাগের বলি হয়ে এপার বাংলায় চলে এসেছেন নিরাপদ আশ্রয় হিসাবে। আসার পর এখানে কোন ক্রমে একটু মাথা বুঝেছেন, জমি বাড়ির দলিল আছে আপনার কাছে, আপনার আধার কার্ড আছে, আপনার ভোটার কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনি এখানে দীর্ঘদিন বাস করছেন। প্রত্যেকে আমার সঙ্গে বলবেন, নিজে নিজে প্রশ্ন করবেন, যতদূর আওয়াজ যাচ্ছে 2016 আগে বা 2014 আগে আপনাকে এই বাংলায় কেউ কি কোনোদিন বেনাগরিক বলেছিল যে আপনি ভারতের নাগরিক নয়, আপনি বাংলাদেশি বা পাকিস্তানি? আপনাকে কংগ্রেস প্রথম সরকারে ছিল এই বাংলায়, তারা কোনোদিন বলেনি আপনি বেনাগরিক। সিপিএম কোনোদিন বলেনি আপনি বেনাগরিক। তৃণমূল 12 বছর ক্ষমতায় আছে, তারা কোনোদিন বলেনি আপনি বেনাগরিক। বাংলা পক্ষ আপনাকে বলেনি বেনাগরিক। কিন্তু যে সিএ আইন 2019 সালে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর আইনে পরিণত হল, গত 11ই মার্চ 2024 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রক ঢাক ঢোল পিটিয়ে আইনের নথি প্রকাশ করল। আপনারা দেখেছেন ঠাকুর বাড়িতে মিষ্টি মুখ হয়েছে, শান্তনু ঠাকুর মিষ্টি মুখ করেছেন। আপনারা দেখেছেন অসীম সরকারের বাড়িতে 1000 লোকের ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। আমি প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যারা সেদিন মিষ্টি খেয়েছিল, যারা অসীম সরকারের বাড়িতে ভাত খেয়েছিল, তাদের একজনও কি নাগরিকত্বের জন্য আবেদন করেছে? চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ থেকে থাকেন সামনে আসবেন। যারা সিএ আইন পাশ হলো বলে মিষ্টি মুখ করলেন, নাচলেন, বড় বড় কথা বললেন, অসীম সরকারের ঘরে ভাত খেলেন, একজনকে আবেদন করেছে? করে দিকে আবেদন। এখানে বিজেপির অনেক কর্মী আছেন, অনেক বিজেপির নেতা আছেন, যাদের কানে আওয়াজ যাচ্ছে, অনেকেই শুনতে পাচ্ছেন। এসে বলবেন ভুল বলছি কিনা। কেউ আবেদন করেননি, তাহলে কেউ আবেদন করল না কেন? তৃণমূল ছেড়ে দিন, সিপিএম ছেড়ে দিন, কংগ্রেস ছেড়ে দিন,
এই জন্যই কেউ আবেদন করতে পারেনি। বাংলা পক্ষ আরটিআই করেছিল, কেন্দ্র সরকারকে জানতে চেয়েছিল কজন আবেদন করেছে, কোনো তথ্য হয়ে যায়নি, লিখে আমাদের কাছে কোনো তথ্য নেই। এই সময় রিপোর্ট বলছে একজন বাঙালিও, একজন মতুয়াও, একজন নবসূত্র বাঙালি কিংবা একজন উদ্বাস্তু বাঙালিও এই নাগরিকত্ব আইনে আবেদন করেনি। তাহলে কেন আবেদন করলো না? মিষ্টি মুখ করলো, আনন্দে নাচলো, মিছিল করলো, কিন্তু কেন তাহলে নাগরিকত্বের জন্য আবেদন করলো না? এখানে আছে তাদের মিথ্যাচারের কথা, এখানেই প্রকাশ করতে হয় সত্য। কারণ আমার হাতে আছে নাগরিকত্ব সংশোধনী আইন, তার যে নথি প্রকাশিত হয়েছে 11 মার্চ 2024 তারিখে, তার নথি আমাদের সামনে আছে। আবারও একটা চ্যালেঞ্জ করছি, শান্তনু ঠাকুরের অনেক বক্তব্য শুনেছেন, কোনদিন শুনেছেন শান্তনু ঠাকুর আইনের কাগজ দেখিয়ে বলছে আইনে কেউ কি লেখা আছে? কোন বিজেপি কর্মী, কোন কেউ এসে বলতে পারবেন যে শান্তনু ঠাকুর কোনদিন আইনের কাগজ দেখিয়ে বলেছেন? তাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যে আইনের কাগজ দেখিয়ে পড়ে শোনাবে, তার সাহস নেই। কারণ আইনের কাগজ পড়লেই তার মিথ্যাচার, তার নির্লজ্জ মিথ্যে, তার উপাস্ত বাঙালিকে ঠকানো, তার মতুয়া ভাই বোনদের ঠকানো প্রকাশিত হয়ে যাবে। শান্তনু ঠাকুরকে আপনারা কেন চেনেন? কারণ তিনি ঠাকুর বাড়ির একজন, যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পূর্ণবঙ্গ এবং তারা মতুয়া সম্প্রদায়ের ভগবান, সেই পরিবারে তিনি জন্মেছেন। পিয়ার ঠাকুর যিনি নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে মতুয়াদের উন্নয়নের স্বার্থে সারা জীবন আন্দোলন করেছেন, সেই পরিবারের একজন বলে আপনারা তাকে ভোট দিয়েছিলেন। কিন্তু লজ্জার কথা, তিনি ভোট দিতে দেওয়ার জন্য লাখ লাখ উদ্বাস্তু বাঙালিকে, লাখ লাখ মতুয়াকে, লাখ লাখ নবসূত্র বাঙালিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। উনি বলেছেন, সমস্ত বিজেপি নেতা বলেছিল, শান্তনু ঠাকুর বলেছিল এই আইনে যে পাশ হলো প্রত্যেকে নাগরিকত্ব পেয়ে যাবে। বলেছিল কিনা? বলেছিল কিনা? শুভেন্দু অধিকারী বলেছিল কোনো কাগজ লাগবে না, শুধু পুরোহিতের কাগজ দেখালেই, পুরোহিতের সার্টিফিকেট দেখালেই হয়ে যাবে। বলেছিল কিনা? যারা শুনছেন তারা বলবেন, হয়তো কে নিয়ে বলতে পারবেন না, নিজে নিজে বলবেন শান্তনু ঠাকুর বলেছিল কিনা যে কোনো কাগজ লাগবে না, হিন্দু হলেই নাগরিকত্ব পেয়ে যাবে। বলেছিল কিনা? অসীম সরকার বলেছিল, নিশীথ প্রামাণিক বলেছিল, জগন্নাথ সরকার বলেছিল, শান্তনু ঠাকুর বলেছিল। কিন্তু এই আইনে কি লেখা আছে? 3 নম্বর পাতায় লেখা আছে, every application made under this rule shall be accompanied by a copy of any one of the documents specified in Schedule 1A, B, a copy of any one of the documents specified in Schedule 1B, C, an affidavit in format specified in Schedule 1C. অর্থাৎ 3টে কাগজ দিতেই হবে, না হলে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। যতই বিজেপি করুন, যতই বড় হিন্দু সাজুন, আবেদন করতে পারবেন না। কেউ আবেদন করতে পারেনি, কারণ 3টে কাগজ জমা দিতেই হবে। কি সেই 3টে কাগজ? 1A, কারোর কাছে নেই বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ, বাংলাদেশ বা পাকিস্তানের পাসপোর্ট, বাংলাদেশের বা পাকিস্তানের স্কুল সার্টিফিকেট, বাংলাদেশ বা পাকিস্তানের ভোটার কার্ড, বাংলাদেশ বা পাকিস্তানের বার্থ সার্টিফিকেট, বাংলাদেশ বা পাকিস্তানের জমি বাড়ির দলিল। আপনার না থাকলে আপনার বাবার বা আপনার দাদুর বা তার বাবার বাংলাদেশ পাকিস্তানের কাগজ জমা দিতে না পারলে একজনও আবেদন করতে পারবেন না। আর এই কারণেই কেউ আবেদন করতে পারেনি, মিষ্টি মুখ করেছে, আবেদন করতে পারেনি, নেটেছে, আবেদন করতে পারেনি, অসীম সরকারি ঘরে আনন্দে ভাত খেয়েছে, আবেদন করতে পারেনি। বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ জমা না দিলে কেউ আবেদন করতে পারবেন না, এই আইনে পরিষ্কার করে লেখা আছে। 1B, ভারতের কাগজ, ভারতের
ভারত সরকার একটা হেল্পলাইন খুলেছে, যেখানে সিএ সম্পর্কে প্রশ্ন করলে তারা উত্তর দেবে। আপনি একবার ফোন করুন, বিজেপির কোনো একজন লোক ফোন করুন, ফোন করে কি বলুন আমার কাছে বাংলাদেশ পাকিস্তানের কাগজ নেই, আমি কি আবেদন করতে পারবো? পরিষ্কার করে বলে দেবে, বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে এই সিএ 2019 আপনার জন্য নয়। আমি বলছি না, ভারত সরকার বলে দেবে, স্বরাষ্ট্র মন্ত্রক বলে দেবে, বাংলাদেশ পাকিস্তান থেকে কাগজ নিয়ে এসো, না হলে আবেদন করতে পারবে না। 99% বেশি উদ্বাস্তু বাঙালির কাছে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ নেই। তাহলে ভাবুন তো, বিএপি কি বলা হয়েছিল, যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এবার বাংলায় চলে এসেছেন, যারা এবার বাংলায় দাঙ্গার বলি হয়ে এসেছেন, যাদের পরিবারের মা বোন বহু ধর্ষিতা হয়েছেন, এক বস্ত্রে রাতের অন্ধকারে চলে এসেছেন, নদী পেরিয়ে সামনে চলে এসেছেন, তারা কি বাংলাদেশ পাকিস্তানের কাগজ নিয়ে এসেছে? কার কাছে আছে? কে আবেদন করেছে? কেউ আবেদন করলে সামনে এসো, সামনে এসে বলো কি কি কাগজ লেগেছে। শান্তনু ঠাকুরের মিথ্যে প্রকাশ করে দিচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের আইন। শান্তনু ঠাকুর বলেছিল কোনো কাগজ লাগবে না, মতুয়াদের ভুল বুঝিয়েছে, নমশূদ্রদের ভুল বুঝিয়েছে, উদ্বাস্তু হিন্দু বাঙালিকে ভুল বুঝিয়েছে। এখানে পরিষ্কার করে লেখা আছে, বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে কেউ আবেদন করতে পারবেন না। হিন্দুমন্ত্রীদের এফিডেভিট জমা করতে বলা হয়েছে, যে এফিডেভিট ভয়ঙ্কর। আপনি 70 বছর আগে এসেছেন, 50 বছর আগে এসেছেন, 40 বছর আগে এসেছেন, আপনাকে কোর্টে গিয়ে এফিডেভিট করতে হবে এবং বলতে হবে, আমি আপনার নাম বলতে হবে, আপনি কত সালে ভারতে ঢুকেছেন বলতে হবে এবং লিখতে হবে আমি ভারতের নাগরিক নয়, আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক, এটা লিখতে হবে। আপনি জমি বাড়ি কিনেছেন, এখানে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, ব্যবসা করেন, কেউ সরকারি চাকরি করে, তাকে লিখতে হবে আই অ্যাম এ বাংলাদেশি ও পাকিস্তানি ন্যাশনাল। এরূপে বিজেপির পয়েন্ট দেখে নিন, ভয়ঙ্কর। আপনি ভারতের কেউ নয়, আপনি অবৈধ, আপনি বেনাগরিক, আপনি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক, অবৈধভাবে কারাগার বেরিয়ে ভারতে ঢুকেছেন, এইটা আপনাকে নিজে ডিক্লেয়ার করতে হবে এফিডেভিট দিয়ে। কে করতে রাজি? এই বাজারে কে আছে, কে করতে রাজি? বিজেপি কেউ আবেদন করেছে? তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছেড়ে দিলাম, যারা বিজেপি করে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা কি আবেদন করেছে? কেউ আবেদন করেনি, করতে পারবেন না। আবারও চ্যালেঞ্জ করে বলছি, একটা শব্দ এখানে ভুল বললেন, গান করে দাঁড়িয়ে আছি, কোন বিজেপির লোক প্রমাণ করবে, শান্তনু ঠাকুরের ভক্ত করে প্রমাণ করবে যে আমি ভুল বলছি, গাল বাড়িয়ে দেবো, চর খাবো এবং নাক্ষর দেবো। শান্তনু ঠাকুর বলেছিল 1971 পর যারা এসেছে তাদের আবেদন করতে হবে। এই আইনে কোথাও 1971 কথা লেখা নেই। 1947 পর যারা এসেছে, 1947 পর দেশভাগের কারণে যারা এসেছে, তারা প্রত্যেক অবৈধ নাগরিকের আইনে বলা আছে এবং প্রত্যেককে আবেদন করতে হবে। কিন্তু কেউ আবেদন করতে পারবেন না, কারণ বাংলাদেশ পাকিস্তানের কাগজ নেই। এইভাবে মতুয়াদের বানিয়ে দেওয়া হলো অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানি, নমশূদ্র বাঙালিকে বানিয়ে দেওয়া হলো অবৈধ নাগরিক, অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানি। সমস্ত উদ্বাস্তু হিন্দু বাঙালিকে বলে দেওয়া হলো আপনি অবৈধ। আপনাকে কংগ্রেস অবৈধ বলেনি, আপনাকে সিপিএম অবৈধ বলেনি, আপনাকে তৃণমূল অবৈধ বলেনি, আপনাকে এসোসিয়াই অবৈধ বলেনি, আপনাকে বাংলা পক্ষ অবৈধ বলেনি। নাগরিককে নাগরিক বানানোর নাম করে হিন্দু হিন্দু যারা করে, তারা হিন্দু বাঙালিকে বলে দিল তুমি লিখে দাও তুমি অবৈধ নাগরিক, তুমি ভারতের কেউ নয়। I am a বাংলাদেশি और পাকিস্তানি ন্যাশনাল, এই এফিডেভিটের বয়ানে লেখা আছে, এটা আপনাকে জমা করতে হবে। তাহলে ভাবুন, ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, যার শরীরে পিয়া ঠাকুরের রক্ত, যার শরীরে পূর্ণকুম্ভ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত, সেই বংশের একজন আপনাকে কিভাবে ঠকাচ্ছে ভাবুন। তারা বেঁচে থাকলে একে অভিশাপ দিত, তারা বেঁচে থাকলে এই অন্যায় সহ্য করতো না। যারা মতুয়াদের শিক্ষার জন্য, যারা নমশূদ্রদের শিক্ষার জন্য সারা জীবন কাজ করেছেন,
লেখা নেই যে মতুয়া মহাসংঘের কার্ড কিনলে নাগরিকত্ব পেয়ে যাবেন। এই আইনে কোথাও লেখা নেই। শান্তনগর টিভিতে যতই বলুন যে মতুয়া মহাসংঘের কার্ড দিলে নাগরিকত্ব হয়ে যাবে, এটা কোথাও লেখা নেই। শুভেন্দু অধিকারী বলেছে পুরোহিত সার্টিফিকেট দিলেই হয়ে যাবে, বলেছে কিনা? তো আইনে কোথাও লেখা নেই যে পুরোহিত সার্টিফিকেট দিলে হয়ে যাবে। আইনে লেখা আছে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না জমা দিলে কেউ নাগরিকত্ব পাবেন না। যে বাংলাদেশ পাকিস্তানের কাগজ হাতে গোনা এক দুজনের কাছে আছে, তারা আবেদন করলে কি নাগরিকত্ব পাবে? না, পাবে না, কোনো গ্যারান্টি নেই। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 18,000 উদ্বাস্তু বাঙালির, মতুয়া নৌশূদ্র সমস্ত উদ্বাস্তু বাঙালির, হিন্দু বাঙালির আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছিল। বনগাঁ অনেকের আধার কার্ড বাতিল হয়েছে, বারাসাতে অনেকের আধার কার্ড বাতিল হয়েছে, যাদবপুরে অনেকের আধার কার্ড বাতিল হয়েছে, জলপাইগুড়ি অনেকের আধার কার্ড বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছিল? লেখা ছিল আপনি ভারতে থাকার যোগ্য নয়, আপনি বিদেশি, তাই আপনার আধার কার্ড বাতিল করা হলো। হিন্দু বাঙালির আধার কার্ড বাতিল করেছে বিজেপির কেন্দ্র সরকার, তাদের আধার ডিপার্টমেন্ট সমস্ত উদ্বাস্তু হিন্দু বাঙালি নমশূদ্র মতুয়ার আধার কার্ড বাতিল করেছে। আধার আইনের 28 অ্যাক্টে যেখানে লেখা আছে রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিলড, অর্থাৎ ভারত থাকার জন্য আপনি যোগ্য না, আপনি ভারতের না, আপনি বিদেশি। ভোটের আগে প্রতিবাদ হয়েছে, তাই চেপে গেছে। ধরুন আপনি এখানে আইনে বলা আছে 1947-এর পর যারা এসেছে তারা প্রত্যেকে অবৈধ নাগরিক। আপনার কাছে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এরপর আধার কার্ড বাতিল হলে কি করবেন? শান্তনগর বাঁচাবে না। আসামের হিন্দু বাঙালিকে বিজেপি যে বাস দিয়েছে কেউ বাঁচায়নি। আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আইনে এনআরসি থেকে নাম বাদ গেছে। কয়েক হাজার ডিটেনশন ক্যাম্পে বসে মরছে। 200 বেশি বাঙালি হিন্দু বাঙালি আত্মহত্যা করছে আসামে। বিজেপি সরকার ক্ষমতায় কোন নেতা বাঁচায়নি। আপনার আধার কার্ড বাতিল হলে শান্তনগর বাঁচাবে না, অসীম সরকার বাঁচাবে না, শুভেন্দু অধিকারী বাঁচাবে না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন, আপনার আধার কার্ড বাতিল হবে, আপনার চাকরি বাতিল হবে, আপনার ব্যবসা বাতিল হবে, কোন শান্তনগর তখন ফোন ধরবে না। তাই প্রত্যেকে নিজের ভালো বুঝুন, বাস্তব বুঝুন, সত্য বুঝুন, ফাঁদে পা দেবেন না। আমরা যারা বাংলায় আছি 1947-এর পর দেশভাগের বলি হওয়া প্রতিটা হিন্দু বাঙালি ভারতের নাগরিক, এই বিশ্বাস রাখুন। আপনাকে নাগরিক বানানোর নাম ধরে আপনাকে বলে দেওয়া হলো অবৈধ নাগরিক। আপনি কোথায় যাবেন, কি করবেন? একবার উদ্বাস্তু হয়েছেন, বিজেপি আপনাকে আবার উদ্বাস্তু বানানো চক্রান্ত করছে। যে আমি বলছি না, আইনের কপি বলছে। তাহলে এতদিন কি শুনতেন? কোন কাগজ লাগবে না। আইন কি বলছে? কাগজ লাগবেই, বাংলাদেশ পাকিস্তানের কাগজ লাগবে। আপনি নিজে মনে করছেন আপনি ভারতীয়, যে আইন বলছে আপনাকে নিজেকে লিখতে হবে আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক। ভাবুন কে ক্ষতি করল? নাগরিকত্ব দেওয়ার নাম করে কে আপনার নাগরিকত্ব পাচ্ছে? বিজেপি। কে আপনাকে অবৈধ বলছে? বিজেপি। কে আপনাকে অবৈধ বাংলাদেশি বলছে? বিজেপি। কে আপনাকে অবৈধ পাকিস্তানি বলছে? বিজেপি। কংগ্রেস বলেনি, সিপিএম বলেনি, তৃণমূল বলেনি, এসইউসিআই বলেনি, বাংলা পক্ষ বলেনি। আপনাকে ফাঁদে ফেলে আপনার জীবন ধ্বংস করছে বিজেপি। আপনাকে ওরা হিন্দু মনে করে না। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যারা মাছ খায় তারা হিন্দু না, তারা মুঘল মেন্টালিটির। এখানে একজন আছে সে হিন্দু বাঙালি যে মাছ খায় না বলতে পারে? কারা মাছ খায়? মাছ খায় তো সকলে মাছ খায়, সকলে মাছ খান। মাছ খেলে হিন্দু নয়। ভারতের প্রধানমন্ত্রী বলেছে আপনি হবেন বড় হিন্দু বিজেপি করি, কিন্তু আপনার নেতা বলে দিয়েছে মাছ খেলে তুমি মছলি করে বাঙালি, তুমি হিন্দু নও। আপনি হিন্দু শাস্ত্রে গেরুয়া পতাকা নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী আপনার নেতা বলে দিল মাছ খান, আপনি হিন্দু নয়, আপনি মুঘল মেন্টালিটির। বলেছে কিনা গুগলে সার্চ করে নিন, ভিডিও নিজের চোখে দেখে নিন। ভাবুন বাঙালির মাছ ভাত খাতে চায়,
নমসূত্র মাছ খায়, মধুয়ারা মাছ খায়, প্রতিটা বাঙালি মাছ খায়, হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের মাছ ভাত খাতে চায় বিজেপি। যারা মা কালীর পুজো করে, যারা মা দুর্গার পুজো করে, যারা বলি দেয়, তাদেরকে ওরা হিন্দু মনে করে না। মা কালীকে ওরা হিন্দু মনে করে না, মা শীতলাকে ওরা হিন্দু মনে করে না, মা মমতাকে ওরা হিন্দু মনে করে না, মা দুর্গাকে ওরা হিন্দু মনে করে না। তারা বাঙালি মাছ মাংস খায়। আমরা চ্যালেঞ্জ করে বললাম, এই নাগরিকত্ব আইনে কারো লাভ হবে না, কিন্তু বিরাট ক্ষতি করে দিয়েছে শান্তনু ঠাকুর, বিরাট ক্ষতি করে দিয়েছে অমিত শাহ এই স্বরাষ্ট্র দপ্তর। যে আইনে আপনাকে অবৈধ বানিয়ে দেওয়া হয়েছে, আপনার আধার কার্ড বাতিল হতে পারে, আপনার প্যান কার্ড বাতিল হতে পারে, আপনি ডিটেনশন ক্যাম্পে যেতে পারেন। বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে আবেদন করতে পারবেন না। কেউ আবেদন করেনি। বনগাঁ পঞ্চায়েত ভোট জানিয়েছিল বিজেপির কর্মী, সেই ইন্টারভিউ দিয়ে বলেছে আমি বিজেপির প্রার্থী ছিলাম, আমি আবেদন করতে পারিনি, কারণ বাংলাদেশ পাকিস্তানের কাগজ চাই, আমার কাছে সেই কাগজ নেই। শান্তনু ঠাকুরের দুই ভক্ত তারা গেছিল তারপরায় সাইবার ক্যাফেতে ফর্ম ভরতে, এই ফোন নম্বর দিয়ে রেজিস্টার করেছে। রেজিস্টার করে যখন নানা প্রশ্নের উত্তর দিচ্ছে তখন এগোচ্ছে। যখনই দেখেছে শিডিউল ওয়ানে মানে বাংলাদেশ পাকিস্তানের কাগজ আপলোড করতে হবে, তখনই ওই দুজন বলেছে না না আমার লাগবে না, মুছে ডিলিট কর, আমার কাছে বাংলাদেশ পাকিস্তানের কাগজ নেই, আমি আবেদন করবো না, এই বলে কেটে পড়েছে। আর টিআই বলছে, কেন্দ্র ধরে তথ্য বলছে, কে আবেদন করেনি? যারা বিজেপি নেতানেতি করেছে তাকে প্রশ্ন করুন, ভাই বিয়ের কথা বলছো, তুমি আবেদন করেছো? প্যান্টে পেচ্চা হয়ে যাবে কথা দিলাম। তাকে বলো যে সিএ নিয়ে বসে আসবে, তাকে একটা প্রশ্ন করো, তুমি আবেদন করেছো, সেই কাগজ নিয়েছো, তোমাকে দেখে আমি আবেদন করবো। প্যান্টে পেচ্চা হয়ে যাবে প্রতিটা বিজেপি পঞ্চায়েতের কর্মীর, প্রতিটা লোকের প্যান্টে পেচ্চা হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলে গেলাম, কেউ আবেদন করেনি, কেউ আবেদন করতে পারবে না, কেউ আবেদন করতে পারবে না। এই আইন হিন্দু বাঙালির ক্ষতি করা আইন, এই আইন হিন্দু বাঙালির মরণ ফাঁদ। দেখুন এখানে যারা আত্মহত্যা করেছে লিস্ট দেওয়া আছে, আসাম এবং বাংলায় যারা আত্মহত্যা করেছে 200 জনের বেশি, তাদের মধ্যে মাত্র 20 জনের লিস্ট দেওয়া আছে। বিনয় চন্দ্র কি মুসলমান, অমৃত দাস কি মুসলমান, উমানন্দী বন্দ্যোপাধ্যায় কি মুসলমান, কদিন আগে আত্মহত্যা করেছে কালীগঞ্জ কলকাতা দেবাশিস সেনগুপ্ত মুসলমান, বিমল চন্দ্র ঘোষ মুসলমান, গোপাল দাস মুসলমান, অঙ্গসূত্র মুসলমান, মন্টু সরকার মুসলমান, নির্মল পাল মুসলমান, কেউ মুসলমান নয়। হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে বিজেপির কারণে, এনআরসি সিএ আতঙ্কে। তাই বিজেপিকে বলুন, যারা সিএ নিয়ে বোঝাবে আগে নিজে আবেদন করার কাগজ নিয়ে এসো, নাহলে পাড়াচাড়া করে দেবো। দেখুন বললেই জব্দ হয়ে যাবে, ওষুধে কাজ হয়ে যাবে, দেখবেন সব মিউ মিউ করে ঘর ফিরে গেছে। তাই বুঝুন, এখানে বিজেপি তো অনেকে শুনছেন, এই বাজারে বিজেপি আছে, কেউ কি মায়ের দুধ খায়নি, কেউ বাপের বেলা নয়, এতে কেন বলছে না যে তুমি ভুল বলছো, বাংলা পক্ষ ভুল বোঝাচ্ছে, কেন বলছে না? আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা ঠিক বোঝাচ্ছি, ওরা এতদিন ভুল বুঝিয়েছে, ওদেরকে ধরে জবাব চান, তাহলে পড়াশোনা করুন। আপনার ক্ষতি করে দিচ্ছে, আপনাকে বেনাগরিক বানাচ্ছে, আপনাকে অবৈধ বাংলাদেশি বলছে, আপনার নাগরিকতা চলে যাবে। অনুদান করেনি, বিজেপি করছে। কেউ মায়ের দুধ খাওনি, এতদিন বিয়ে নিয়ে বুঝিয়েছ, এনআরসি নিয়ে বুঝিয়েছ, এতে বলো বাংলা পক্ষ ভুল বোঝাচ্ছে। এরপর কান ধরে ওকে বাড়ি যাবে, দিয়ে বলবে ভুল বুঝিয়েছে, ক্ষমতায় চেয়েছি। যদি সৎ থাকে কান ধরে ওকে বাড়ি যাবে, দিয়ে বলবে যে ভুল বুঝিয়েছে, আর বোঝাবো না, আমি বিজেপি করি, কিন্তু ভুল বুঝিয়ে আইন না করে ভুল বুঝিয়ে দিয়েছি, মানে পরে সকলে ক্ষতি হয়ে যাবে আইনে। তাই সাবধান থাকো, সতর্ক থাকো, চ্যালেঞ্জ করে বলে গেলাম। এবং মনে রাখবেন, বাঙালি রক্তে স্বাধীন ভারত, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। এই বাংলায়, ভারতে প্রতিটা হিন্দু উদ্বাস্তু বাঙালি, আমরা সকলে নাগরিক। আমাদের বেনাগরিক করতে হলে বাঙালি হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে। সতর্ক থাকুন, সাবধান থাকুন, বিজেপি করুন। বাঙালি জীবন নিয়ে খেলাখেলা করবেন না। বাঙালি কিন্তু ভয়ঙ্কর জাতি। আমরা মুঘল তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা এই এডুকেটার বাংলা থেকে চিরতরে উৎখাত করবো।
বাংলা, জয় বাংলা। জয় বাংলা। বাবারা এরপর বক্তব্য রাখবে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল। জয় হরিবোল, জয় বাংলা। আমরা দেখবেন, আমরা যারাই এখানে বলছি হাতেই একটা কাগজ নিয়ে বলছি। এই কাগজটা হচ্ছে সিএ এর কাগজ। কৌশিক বলল, আমি বলছি, এরপর গর্বতা বলবে, সকলে দেখবেন আমরা হাতে এই সিএ এর কাগজটা নিয়ে কথা বলছি। কেন বলছি? কারণ আমরা যে কথাগুলো বলছি, আমরা কেউ নিজেরা এই কথাগুলো বানিয়ে বলছি না। আইনে যে কথাগুলো লেখা আছে, আমরা এই আইনের কাগজটা পড়ে, ইংরেজিতে লেখা কাগজ, আমরা এই কাগজটা পড়ে বাংলায় যেটা মানে হয় সেইটা করে শুধু পড়ে দিচ্ছি। এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর সিএ নিয়ে যেখানে যেখানে সভা করছে, প্রত্যেক জায়গায় বলে বেড়াচ্ছে যে আপনারা নিশ্চিন্তে আবেদন করুন, নির্ভয়ে আবেদন করুন, সকলে আবেদন করুন। অথচ এই শান্তনু ঠাকুর প্রথমে বলেছিল আমি নিজে আগে আবেদন করব। রুল বেরিয়েছে, 40 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর নিজে আবেদন করেন। এবং শুধু শান্তনু ঠাকুর নয়, এই বাংলা থেকে একজন মতুয়া, একজন উদ্বাস্তু, একজন নবসূত্র কেউ এখনো পর্যন্ত সিএতে আবেদন করেন। আমাদের বাংলা পক্ষের সহযোদ্ধারা দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যারা এই আইনটা এনেছে, তাদের কাছে রাইট টু ইনফরমেশন, আপনারা জানেন একটা আইন আছে যার মাধ্যমে খবর পাওয়া যায়। এই রাইট টু ইনফরমেশনে আবেদন করেছিল যে পশ্চিমবঙ্গ থেকে কতজন সিএ আইনে এখনো পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করেছে বলুন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক লিখিতভাবে আমাদের জানিয়ে দিয়েছে যে তাদের কাছে এরকম কোনো ডেটা নেই, তাদের কাছে এরকম কোনো ডেটা নেই। অর্থাৎ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে একজন মতুয়া, নবসূত্র, উদ্বাস্তু বাঙালি কেউ সিএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেনি, এমনকি শান্তনু ঠাকুর, অসীম সরকারও নয়। যারা নিজেরা আবেদন করবে বলেছিল, তারা 40 দিন পরেও কেন আবেদন করেনি? কেন আবেদন করেনি? যদি নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা থাকতো, এরা তো আগে আবেদন করত। তার মানে এরা 2019 থেকে 2024 পর্যন্ত শুধুমাত্র ভোটে জেতার জন্য, রাজনীতি করার জন্য আপনাদের মতো সাধারণ মানুষদের, সাধারণ উদ্বাস্তু খেটে খাওয়া মানুষদের ভুল বুঝিয়ে তাদের বোকা বানিয়ে তাদের ভোট নিয়েছে। আসলে সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় না, এটা শান্তনু ঠাকুরও জানে, জগন্নাথ সরকারও জানে, অসীম সরকারও জানে, নিশীথ প্রামাণিকও জানে। বলছে এখন ভোটার আধার যা আছে এগুলো থাকলে আপনি নাগরিকত্ব নয়, যখন এনআরসি হবে তখন কি করবে? এটাই তো বলছে, সকলে শুনছেন। বলছে যখন এনআরসি হবে তোমার 71-এর আগের কাগজ নেই, ইন্দিরা মুজিবর চুক্তির জন্য তুমি নাগরিকত্ব পাবে না, তোমায় বেনাগরিক করা হবে, ভারত থেকে তাড়ানো হবে। এটাই তো শান্তনু ঠাকুর বলছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এখনো এনআরসি হয়নি, আসামে তো এনআরসি হয়ে গেছে। আসাম এনআরসিতে 18 লক্ষ বাঙালির নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তাদের ডি ভোটার করা হয়েছে। তাদের মধ্যে শত শত বাঙালি ডিটেনশন ক্যাম্পে পৌঁছে পড়ছে। তাহলে সিএ রুল বেরিয়েছে, 40 দিন হলো, 13 লক্ষর একজন হিন্দু বাঙালিও নাগরিকত্ব পেয়েছে আসামে। যদি এটা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার আইন হয়, তাহলে তো আসামের 13 লক্ষ হিন্দু বাঙালির এতদিনে নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা ছিল।
এই যেমন দুয়ারে যে প্রকল্পগুলো হয়, বিজেপি ভোট প্রচার না করে পাড়ার মোড়ে মোড়ে এরকম একটা করে টেবিল পেতে বসতে পারতো যে আসো আমরা আবেদন করে 40 দিনে নাগরিকত্ব দিয়ে দেবো, 1 মাসে নাগরিকত্ব দিয়ে দেবো। কিন্তু আসামেও একজন হিন্দু বাঙালি এখনো পর্যন্ত নাগরিকত্ব পায়নি। এটা কেমন নাগরিকত্ব দেওয়া আইন যে 40 দিন বাদে কেউ না আবেদন করছে না নাগরিকত্ব পাচ্ছে? যারা বড় গলা করে বললো আমরা নাগরিকত্ব দেব আবেদন করবো, তারা নিজেরাই আবেদন করছে না। উল্টে আমাদের সরকার থেকে চিঠি দিয়ে জানানো হচ্ছে তারা আবেদন করেছে, এরকম কোনো তথ্য নেই। মানে আবেদন জমা করেনি এখন। এবার বলুন তো, এই যে আজকে আমাদের আসামে এখানে যারা বিজেপি করেন, যারা বিজেপির সমর্থক, যারা হয়তো কট্টর সমর্থক ছিলেন, এখন ভাবছেন, এখন নিজেদের প্রতারিত মনে হচ্ছে, বিজেপি ঠকিয়েছে মনে হচ্ছে, আবার হয়তো অনেকের হচ্ছেও না, এখনো পর্যন্ত মনে হচ্ছে শান্তনু শান্তনু মাতিয়ে নেবে। আচ্ছা বলুন তো, আপনারা এখানে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন সিএ ভালো, এনআরসি ভালো, মুসলমান তাড়ানো হবে, হয়েছেন আসামেও বুঝিয়েছিল। আসামে যারা হিন্দু বাঙালি বিজেপি করে তারা ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছিল এনআরসি ভালো, মুসলমানদের তাড়ানো হবে, তুমি হিন্দু, কোনো চিন্তা নেই, আমাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। একজনের নাম বলছি, ববিতা পাল। আসামে বিজেপির মন্ডল প্রেসিডেন্ট বা কিছু একটা হবে। ববিতা পাল 2019 ভোটের আগে ঘরে ঘরে গিয়ে এনআরসির সুবিধা বুঝিয়েছিল, কিভাবে এনআরসি থেকে কোনো হিন্দুর নাম বাদ যাবে না বুঝিয়েছিল। ভোটের রেজাল্ট বেরোনোর পর যখন এনআরসির তালিকা বের হলো, এই ববিতা পাল, আমাদের হিন্দু বাঙালি বোন ববিতা পাল, তার নাম নাগরিকত্ব থেকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিল এনআরসি করে। তার আজকে পায়ের তলার মাটি নেই, সে আজকে নাগরিকত্বহীন। এরকম 13 লক্ষ হিন্দু বাঙালি আজকে আসামে নাগরিকত্বহীন এনআরসির কারণে। আর আপনাদের এখানে বোঝাচ্ছে এনআরসি হলে মুসলমান তাড়ানো হবে। তাহলে আসামে 13 লক্ষ হিন্দু বাঙালি নাগরিকত্ব কেন গেল? এই ভোটের আগে বেনাগরিক নয় বলে, ভারতীয় নয় বলে 20,000-এর ওপর হিন্দু বাঙালির আধার কার্ড কেন বাতিল করা হলো? এটা কেমন প্রচার হচ্ছে? এনআরসি দিয়ে যে বলা হচ্ছে মুসলমান তাড়ানো হবে, এটা কেমন মুসলমান তাড়ানো আইন যে যারা আত্মহত্যা করছে, যারা খুন হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, তারা সকলে হিন্দু বাঙালি? আমাদের এই যে দেবাশিস সেনগুপ্ত ভাই এই যে মারা গেলে, নামটা শুনে মনে হচ্ছে কোন মুসলমান ছিল? মনে হচ্ছে? বলুন তো এটা কেমন আতঙ্ক, কেমন আইন? দেখানো হচ্ছে মুসলমান মারা যাচ্ছে হিন্দু বাঙালি। আসামে 200-র ওপর বাঙালি এনআরসির কারণে, এনআরসি আতঙ্ক এবং ডিটেনশন ক্যাম্পের অত্যাচারে খুন হয়েছে। আমাদের এখানের পাশে গতবার ভোটের সময় জগন্নাথ সরকারের গাড়ি ভোটেতে উঠে একজন প্রচার করেছিল, হয়তো ছবিটা আপনাদের মনে থাকবে, নিবাস সরকার। সে হনুমান সেজে গদা নিয়ে গাড়ির ওপর উঠে প্রচার করেছিল জগন্নাথ সরকার বাঁচিয়ে দেবে, বিজেপি বাঁচিয়ে দেবে। ভোটের পর 2021 ভোটের পর সেই নিবাস সরকার, আমাদের হিন্দু বাঙালি ভাই, এনআরসি সিএ আতঙ্কে আত্মহত্যা করেছে। আমি আরো কতগুলো নাম বলছি। অর্জুন নমশূদ্র আত্মহত্যা মারা গেছে। ধীরেন সিং, অঙ্গদ সূত্রধর, বিজেন সেন, সুনীল বৈদ্য, রতন রায়, সুব্রত দে, কুমারানী মুখোপাধ্যায়, শিপ্রা সিকদার, অন্নদা রায়, মন্টু সরকার, 200-র উপর এরকম তালিকা। ভাবতে পারেন আজকে এই এনআরসি সিএ আতঙ্কে আমাদের একের পর এক হিন্দু বাঙালি ভাই বোন মায়েরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমি বলছি এরা হিন্দি সাম্রাজ্যবাদের হাতে খুন হচ্ছে। বাঙালি বিরোধী
বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির এনআরসি সিএ চক্রান্তের জন্য এরা খুন হচ্ছে। আজকে সিএ আইনটা করলো, বলে নাগরিকত্ব দেব। আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, আপনি ভোট দিচ্ছেন, আপনি বিধানসভায় রাজ্য সরকার গঠনের জন্য ভোট দিচ্ছেন, আপনি দিল্লিতে লোকসভা ভোট দিয়ে লোকসভা গঠন করছেন, সাংসদ নির্বাচিত করছেন, ভারতের যেটা গণতান্ত্রিক কাঠামোর অংশ ভোট, সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, অথচ বলছে ভোটার কার্ড থাকলে নাগরিক নয়। এতদিন বলা হলো ভোটার কার্ড থাকলে নাগরিক, আধার কার্ড থাকলে নাগরিক, আজকে বলছে এগুলো থাকলে নাগরিক না। আশ্চর্য। তাহলে কি যারা 2019 শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জেতালো তারা ভোটার নয় ভারতের, তারা ভারতীয় নয়? তার মানে বিজেপির কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে বিদেশিদের ভোটে? আমরা তো কখনো আপনাকে বলিনি আপনারা বিদেশি। এই রাজ্যে সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, তৃণমূলের সরকার ছিল, এখন আমরা বাংলা পক্ষ করি। বাংলার কোন দল সংগঠন কেউ আপনাদের কখনো বেনাগরিক বলেনি, বাংলাদেশি বলেনি। আজকে বিজেপি এসে প্রচার করতে শুরু করলো আপনারা নাগরিক নয়। এ তো আশ্চর্য। আমরা ভোট দিয়ে সরকার বানাচ্ছি, এদিকে আমরা নাগরিক নয়। আজকে ভাবুন এই আইনের মধ্যে কি ভয়ঙ্কর জিনিসটা করেছে। বলছে আপনাকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে গেলে 3টে ডকুমেন্ট দিতেই হবে। শিডিউল 1A তাতে যে ডকুমেন্টগুলো, তার মধ্যে সবকটাই প্রায় বাংলাদেশ পাকিস্তানের ডকুমেন্ট। শিডিউল 1B ভারতের ডকুমেন্ট এবং শিডিউল 1C একটা কোর্ট থেকে জমা করা তৈরি করা হলফনামা। এবার বলুন তো, যারা হিন্দু বাঙালি বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে রাতের অন্ধকারে প্রাণ বাঁচিয়ে এই বাংলায় এসেছিলেন, এই পশ্চিমবঙ্গে এসেছিলেন, তারা কি জন্য এসেছিলেন? তারা আসার সময় ব্যাগ গুছোচ্ছিলেন, বাংলাদেশের কাগজপত্র গুছিয়ে ব্যাংকে ভরছিলেন, প্লাস্টিকে ভরে আনছিলেন, নাকি প্রাণ বাঁচানোর জন্য তড়িঘড়ি এই পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছিলেন? আজকে আপনাদের বলা হচ্ছে এত বছর বাদে বাংলাদেশের ডকুমেন্ট জমা করো, বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের স্কুল সার্টিফিকেট, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের জমির কাগজ, বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ, বাংলাদেশের মা বাবার নাগরিক ছিল তার ডকুমেন্ট, এগুলো কোথায় পাবেন আপনারা? এগুলো না থাকলে তো আবেদন করতে পারবেন না। পরিষ্কার করে বলা আছে। আমাদের কথা বিশ্বাস না হলে আমি সিএ এর হেল্পলাইন নম্বর মাইকে বলে দিচ্ছি, মোবাইলে সেভ করে নিন। 1800-222-4357। এই নম্বরটা সেভ করে নিন, সিএ এর হেল্পলাইন নম্বর। ফোন করে জিজ্ঞেস করুন আমার কাছে বাংলাদেশের কোন ডকুমেন্ট নেই, আমি কি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবো? ওখান থেকে কি বলে শুনুন। ওটা বাংলা পক্ষের হেল্পলাইন নম্বর না, ওটা কেন্দ্রীয় সরকারের, মোদীর, অমিত শাহ, শান্তনু ঠাকুর যে সরকারের মন্ত্রী, সেই কেন্দ্রীয় সরকারের তৈরি করা সরকারি হেল্পলাইন নম্বর। এই নম্বরটা সেভ করে নিন। আবার একবার বলছি, 1800-222-4357। ফোন করুন, যাচাই করুন। যদি মনে হয় আমরা ভুল বলছি, যাচাই করে নিজে যাচাই করুন, জেনে নিন সত্যিটা কি। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, সিএ এর মাধ্যমে আসলে এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা আপনাদের বাংলাদেশি ভাবে, যারা আপনাদের ঘুষপেটিয়া ভাবে, যারা আপনাদের চিড়ে খেলে বাংলাদেশি বলে, যারা আসলে আপনাদের বাংলাদেশি মনে করে, তারা আসলে চায় না বাংলাদেশের নিপীড়িত হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে আসুক। তারা সিএ আইনের মাধ্যমে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে 31শে ডিসেম্বর 2014 পর ভারতে কেউ যদি এসে থাকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে
নাগরিকত্ব দেবে না। 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত যারা ভারতে এসেছে, এই কথাটা পরিষ্কার লেখা আছে। তার মানেটা কি? 31শে ডিসেম্বর 2014 পরে যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এই বাংলা এসেছে, এবং আপনারা জানেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির উপর ধর্মীয় নির্যাতন হয় এবং প্রতি বছর হয়, প্রতি সময় হয়। এটা 2023-এ বন্ধ হয়নি, 2024-এ 26, 30, 40 বন্ধ হবে না। কিন্তু বিজেপির কেন্দ্রীয় সরকার বলেছে 2014 পর আর কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। উল্টে এখানে যারা সারাদিন বাংলাদেশ বাংলাদেশ করে বাজার গরম করে, জেনে রাখুন এই বিজেপির কেন্দ্রীয় সরকার, এই মোদীর সরকার বাংলাদেশকে ছিটমহল চুক্তির নামে এই পশ্চিমবঙ্গের 10,000 একর অতিরিক্ত জমি বাংলাদেশকে দান করে দিয়েছে। এই বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলাদেশের রংপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুলে দিচ্ছে। আমাদের গঙ্গা ড্রেজিং করার পয়সা দেয় না, বাংলাদেশে নদী ড্রেজিং করার কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা পাঠাচ্ছে। সেখানে স্বাধীনতার পর থেকে এই পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সরকার একটিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খুলে দেয়নি, একটি বিশ্ববিদ্যালয় করে দেয়নি পশ্চিমবঙ্গের জন্য। যারা আজকে বাংলাদেশকে কলকাতা বন্দরকে শুকিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যে মাল পাঠাচ্ছে, এদিকে রাজস্থান, গুজরাট তাদের যারা মুনাফা কামায়, যারা ব্যবসা করে, একটা ফায়দা চালায় বাংলাদেশের সাথে, তাদের ব্যবসার পথ খুলে দিয়েছে। এদিকে হিন্দু বাঙালি যারা নিপীড়নের শিকার, তাদের বলছে 14 পর আর নাগরিকত্ব দেব না। আমরা পরিষ্কার এখানে বলে দিয়ে যাচ্ছি, শান্তনু ঠাকুর আপনাদের কাছে চড়াচ্ছে, ও নিজে চড়ছে না। ও কিন্তু নিজে চড়ছে না, আপনাদের বলছে আবেদন করুন, নিজে আবেদন করছে না। যদি নাগরিকত্ব আবেদন করে আপনার নাগরিকত্ব বাতিল হয়, ভোটার আধার বাতিল হয়, থাকবেন কিন্তু আপনি। কোন শান্তনু ঠাকুর আপনার পাশে দাঁড়াবে না। আজকে আপনি বিজেপি, সিপিএম, তৃণমূল যে পার্টি করুন, কাল আপনার নাগরিকত্ব গেলে কোন শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, অসীম সরকার আপনার পাশে দাঁড়াবে না। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে বুক ঠুকে বলে যাচ্ছি, কাল আপনার নাগরিকত্বে যদি কোন বিজেপির কেউ হাত দেওয়ার সাহস করে, বাংলা পক্ষ আপনার পাশে থাকবে, বাংলা পক্ষ আপনার জন্য লড়বে। বন্দে মাতরম, জয় হরিবোল, জয় বাংলা। জয় বাংলা। এই সাউন্ড ক্যাপ্চার অ্যাক্সিডেন্ট জায়গার নাম বলতে সাউন্ড মাইকটা বলে সাউন্ডটা বলতে আর বাজার জয় বাংলা। এতক্ষণ বাংলা পক্ষের সভা শুনছেন। আমরা চ্যালেঞ্জ করব, সভা করছি যে বাংলা পক্ষকে ভুল প্রমাণ করতে পারলে, আমরা ভুল বলছি প্রমাণ করতে পারলে এখানে নাক খাওয়াতে দেব। এই সভার শেষ বক্তা সময় চালা আছে, এরপর আমাদের বন্ধরা বারবার করে সভা আছে, তাই দ্রুত শেষ করতে হবে। এরপর বক্তব্য রাখবেন যার হাত ধরে বাঙালির ঘুরে দাঁড়ানো শুরু, বাংলা ভাষা, বাঙালির অধিকার, বাংলা রাজ্যের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলা জুড়ে বাংলা পক্ষ আন্দোলন করছে। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এখন বক্তব্য রাখবেন। জয় বাংলা। বন্দে মাতরম, জয়
থাকি কলকাতায়, যেখানে বিষয়টা এরকম নয়। তাই এইসব জায়গায় এলাকায় এসে নিজেদের খুব মুক্ত লাগে, মনে হয় নিজেদের জায়গায় এসে। আপনাদের মনে হয় কলকাতায় গেলে নিজেদের জায়গায় গেছেন? আপনাদের গেলেই মনে হয় না, আমরা ওখানে থাকি। তাহলে ভেবে দেখুন কি অবস্থা হয় আমাদের। এই ভারতের মাটিতে যে জাতির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত, সেই বাঙালি জাতির নিজের মাটিতে এই হাল হবে, এটা রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস স্বপ্নেও ভাবে। কিন্তু আমাদের হতাশাগ্রস্ত হলে হবে না। একটা কথা আছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তাই যখন মনে হয় যে বাঙালির শত্রুরা একদম গোল দিয়ে দিল, একখানা কথা আছে, গোল লাইন সেভ। এই গোল লাইন সেভ করেছে বাংলা পক্ষ, বাঙালি জাতির ভয় নাই। এবার বলটাকে নিয়ে আস্তে আস্তে উঠতে হবে। অনেকদিন ডিফেন্স হয়ে গেছে, এবার অফেন্স, এবার অফেন্সের সময়। আমার হাতে যে কাগজগুলো আছে, যে কাগজ আজকে নোয়াটা বাজারে বাংলা পক্ষ সহযোদ্ধারা নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে, এই কাগজগুলো বাংলা পক্ষ আপনারই এলাকায় এই বাজারে জেরক্স করিয়ে প্রিন্ট করিয়ে আনলো। এবং যদি সেই দোকানে খোঁজ নেন তাহলে দেখবেন যে গেছিল প্রিন্ট করাতে, সে অমিত শাহ হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে গেছিল, বাংলা পক্ষের ওয়েবসাইটে যায়নি, তৃণমূলের ওয়েবসাইটে যায়নি, সিপিএম এর ওয়েবসাইটে যায়নি, কংগ্রেসের ওয়েবসাইটে যায়নি, বিজেপির ওয়েবসাইটে যায়নি, মোদির ওয়েবসাইটে যায়নি, দিদির ওয়েবসাইটে যায়নি, শান্তনু ঠাকুরের ওয়েবসাইটে যায়নি, বিশ্বজিৎ দাসের ওয়েবসাইটেও যায়নি, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে নামিয়ে এনেছে। কথাটা সরকারি আইনের কাগজ। এই যে সিএ আইন যা 2019 সালে পাস করেছে, এবং তখন পাশের কথা বলে বলে, পাশের কাগজ দেখিয়ে দেখিয়ে না, পাশের কথা মুখে বলে বলে 2019 একটা ভোট করিয়েছে, 21 একটা ভোট করিয়েছে, 24 আরেকটা ভোট করতে চায়। এবং অলরেডি জেনে রাখুন, এতে নাকি কিছু ভুল আছে। বাংলা পক্ষ এমন অফেন্সিভ অ্যাটাক করেছে, অলরেডি বলছে এরপরে ভোটটা হয়ে যাক, তারপরে সমাধান করে দেওয়া হবে। 26 আরেকটা ভোট করতে চায়। বলা হবে বাঙালির মাথায় বোধহয় ভয়াকার গাদা লেখা আছে, ভাবে এরকম পৃথিবীতে বাঙালি জাতিকে গাদা মনে করা অনেকে ছিল। মোগল ছিল, ব্রিটিশ ছিল, পাকিস্তানি ছিল, আজকে তাদের চিহ্ন দেখা যায়। তাই তোরাও মনে করিস না যে আগামীতে যেভাবে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলা পক্ষের নেতৃত্বে বাঙালি জাতি জাগ্রত হচ্ছে, তোদের কিন্তু ভাই খুব খারাপ সময় আসছে। এবার এই কথাটা কিন্তু আমার বাংলায় বলা উচিত না, যাতে ঠিক কানে পৌঁছয়। খুব লোকটা বহুত খারাপ সময় আ রাহা হ্যায়, এইটা হলে ঠিক হবে, ঠিক কানে গিয়ে পৌঁছবে, তাই না? একটা আইনের কথা বলা হলো, নাগরিকত্ব আইন, নাগরিকত্ব দেওয়া হবে একদম। ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এবং দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা এই করণীর মধ্যে একটা ঘিলু দিয়েছে। ঠিক আছে? তাই দিদির কথা নয়, মোদির কথা নয়, 24 ঘন্টার কথা নয়, রিপাবলিকের কথা নয়, নিউজ 18-এর কথা নয়, টিভি 9-এর কথা নয়, সরকারি আইনের কাগজ পড়ে পড়ে বলবো, নিজেরা শুনে নেবেন। যদি মনে হয় এগুলো কোথা থেকে আছে, এগুলো বানিয়ে বানিয়ে লিখে এনেছে, নিজে যাবেন সরকারি ওয়েবসাইটে, হোম মিনিস্ট্রি ওয়েবসাইটে,
এই আইনের কাগজগুলি ডাউনলোড করবেন, নিজে পড়বেন। ইংরেজি যদি জানেন, যদি ইংরেজি না জানেন তাহলে কোনো পোলাপাইন নিজের ছেলে পুলে যে হোক স্কুল কলেজে পড়ছে তাকে বলবেন এটা কি লেখা আছে একটু বলে দেন তো। আসলে এই কাজটাই তো মিডিয়ার করার কথা ছিল। এই কাজটা কি বাংলা পক্ষ টোকা বেঁধে করার কথা? এই কাজটা তো মিডিয়ার করার কথা। সে ঘুরে বল TV9, আপনি মনে করেন চ্যানেল, তাই তো রিমোট দিয়ে করলেন TV9। ওই TV9 এর মালিক তারা 1000 কোটি টাকা মোদীকে দিয়েছে। আপনি বলেন TV9 তাহলে খারাপ, 24 ঘন্টা বদলে দিলেন। ওটার মালিক বিজেপির রাজ্যসভা MP, আপনি বদলে দিলেন ABP আনন্দ। ওটার মালিক অতীতের সরকার, সে বলছে মোদী ছাড়ার কে আছে। আপনি বদলে দিয়ে করলেন রিপাবলিক, ওটা ডাইরেক্ট তৃণমূলের ছিল জাগো বাংলা, বিজেপির দেবে রিপাবলিক। তাহলে আসলে আপনি ভাবছেন রিমোট দিয়ে আপনি চ্যানেল বদলাচ্ছেন, আসলে যখনই আপনি টিভিতে চ্যানেল দেখছেন আসলে রিমোটটা ওর হাতে, আপনার মাথার মধ্যে নাট বল্টু বদলে দিচ্ছে, রিমোটটা ওইদিকে চলে গেছে। তাহলে তাহলে কোন দিদিমতি নয়, কোন চ্যানেল নয়, নিজের বুদ্ধি দিয়ে যা যা বলবো বুঝবেন, প্রশ্ন থাকলে করবেন এবং আমরা উত্তর দেব। নাগরিকত্ব আইন করা হয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য। তাহলে কাকে নাগরিকত্ব দেওয়ার জন্য? যার নাগরিকত্ব নেই, তাই তো? যেটা আছে সেটা তো আবার নতুন করে দেওয়া যায় না। তাহলে নাগরিকত্ব নেই, ধরে নিলাম নাগরিকত্ব নেই। কার নেই? কার নাম নেই? সেটাও অমিত শাহ বারাসাতে এসে বলে গেছে 2021 সালে। 70 বছর ধরে যারা অবৈধভাবে বাস করছে, সুচিত্রা সেন অবৈধ, অমর্ত্য সেন অবৈধ, ভানু বন্দ্যোপাধ্যায় অবৈধ, কিষাণু দে অবৈধ, এখানে এলাকায় ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব আছে, সব অবৈধ, সব অবৈধ। এসে বলে গেল একজন। বাঙালি জাতি সত্যি মরে গেছে। যখন ক্ষুদিরাম বেঁচে ছিল, যখন সূর্য সেন বেঁচে ছিল, বলতে পারত ভারতে যে বাঙালির রক্তে যে ভারত স্বাধীন হয়েছে সেখানে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালিরা অবৈধ বলতে পারত? সাহস করতে পারত? এটা শুনে বলবেন এগুলো তো ইমোশনাল কথাবার্তা, তাই না? এবার তাহলে বলুন, একটু আগে আপনার এখানে বলে গেল কে? মরণ মন্ডল ঘটি। তার আগে কে বলে গেল? কৌশিক মাইতি। কে? ঘটি। এখন কে বলতে এসছে? গর্গ চট্টোপাধ্যায়। ঘটি। এবার আপনার মনে হতে পারে হ্যাঁ বাঙালদের নাগরিকত্ব আছে কি নেই, থাকবে কি থাকবে না, তাই নিয়ে এই ঘটিদের এত দরদ কেন? তাই নিয়ে এই ঘটিদের এত দরদ কেন? জয় বাংলা। মনে হয় স্বাভাবিক, মনে হয় স্বাভাবিক। কেন বলুন তো? দাদা দিনকাল খারাপ। কলকাতা থেকে ও থাকে হচ্ছে হুগলির গ্রামাঞ্চলে, ও থাকে চন্দননগরে, সেখান থেকে বয়ে এসে আপনাদের নাকি ভালো করতে এসছে। খুব সন্দেহ চোখে দেখবেন, কিন্তু খুব সন্দেহ করে শুনবেন যা যা বলছে। কারণ ঘরে বয়ে এসছে, ঘরে বয়ে এসে আপনার কল্যাণ করতে এসছে। এ কিন্তু ভালো লোক নাও হতে পারে। আপনাদের প্রথম জানিয়ে রাখি, আমরা আপনাদের কল্যাণ করতে আসিনি, আমরা আপনাদের বাঁচাতে আসিনি, আমরা ঘটি হিসেবে নিজেদের বাঁচাতে এসেছি। কেন? আপনার আধার কার্ড আছে? আছে কি? আছে? আমারও আছে। আপনার ভোটার কার্ড আছে? আমারও আছে। আপনার রেশন কার্ড আছে? আমারও আছে। এবার বলছে আপনি নাগরিক না, আমি ভোটে হয়ে ভাবছি আমি নাগরিক, তাহলে কি করে হলাম?
আমি নাগরিক কি করে হলাম? আজকে যদি বাংলাদেশের বলা বেনাগরিক, তাহলে ঘটিরা কি করে নাগরিক করবে? বুঝতে পারছেন? কারণ আমার কাছে তো এক্সট্রা কিছু নেই, আমার কাছেও তো এক্সট্রা কিছু নেই। আজ থেকে 30, 40, 50, 60, 70 বছর আগে কজনের ঘরে, কজনের হাসপাতালে প্রসব হতো, তার কাগজ থাকবে। কজনের বাচ্চা কুত্তা স্কুল কলেজে পড়তে, তার কাগজ থাকবে। যে জেলে, যে কুমোর, যে পাল হাজার হাজার বছর ধরে বাংলার মাটিতে, এই বাংলার মাটিকে গলা করে এই বাংলার মাটিতে মা দুর্গার রূপ বানিয়েছে, তার কোন কাগজ আছে? কোন কাগজ আছে? তার কাছে কাগজ চাইছে তার ভারতীয়ত্ব প্রমাণ করার কথা বলছে। তাই আমরা এগিয়ে এসছি যাতে কিনা এমন একখানা বুলেট, যার সামনে বাংলার পেছনে ঘটি, আমরা যদি এখন একসঙ্গে না দাঁড়াই তাহলে ওই বুলেট বাঙালকে ফুরলে তারপরে আমাদের পেটে ঢুকবে। আমরা এটা হতে দেবো না। তাই আমরা একদম সামনে এগিয়ে যাবো। দেখি এই যে নাগরিকত্ব আইন, এটা কি আছে? প্রথম কথা বলি, এতে কি নেই? এতে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। প্রথম, এটা আপনাকে আবেদন করতে হবে। 2009 সালে আইন পাস হয়েছিল, 2024 সালে ভোটের জাস্ট আগে 2019 সালে আইন পাস হয়েছিল, 2024 সালে আপনার কাছে নিয়ম বার হলো। কি ব্যাপার? আইন আর নিয়ম আলাদা কেন? একটু বুঝিয়ে বলি, তাহলে আইডিয়াটা পাবেন। যেরকম স্বাস্থ্যসাথী যে দেওয়া হবে, সেটা একটা আইন পাস হয়েছিল, কিন্তু তার নিয়ম এটা আলাদা করে নোটিফাই করতে হয়। মানে স্বাস্থ্যসাথী হবে, এটা আইন পাস হয়ে গেল, কিন্তু কোথায় আবেদন করবেন, কে কে পাবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি জমা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম, দুটো আলাদা। তেমনি 2019-এ পাস হলো সিএ আইন, আর 2024-এ ভোটের আগে আবেদন কি করে করতে হবে, কি কি লাগবে, কে অ্যাপ্লাই করবে, এই ডিটেলগুলো একদম তারা আপলোড করে দিল। কবে আপলোড করলো? ভোটের জাস্ট আগে। যাতে কিনা এতে কেউ নাগরিকত্ব পাবে কি পাবে না, এটা বোঝার বুঝতে এই জিনিসটা ইংরেজিটা বাঙালি তর্জমা করতে করতে ভোটটা কেটে যায়, এলোমেলো করে দেওয়া, লুটে ফুটে খায়, তাই তো? কিন্তু তারা জানতো না বাংলার মাটিতে এখন বাংলা পক্ষ হয়, এবং আমরা ইংরেজিও জানি। আমাদের ইংরেজির বিরুদ্ধে নই আমরা। দুনিয়ার সঙ্গে সংযোগের জন্য ইংরেজি লাগবে। গুরুচাঁদ ঠাকুর বলে গেছিলেন যে খেতে যদি না পাও, পড়াশোনা করাও, এবং ইংরেজি শিক্ষাটা খুব দরকার। তাহলে বলি, আপনি ধরুন এত সত্ত্বেও মনে করলেন যে আপনি নাগরিক নন, তাহলে এবার আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে চান, কি কি লাগবে? আপনি হিন্দু, হাত তুলে বললে হবে। আমি বাংলাদেশ থেকে এসেছি, এসব বললে হবে। লেখা আছে কি? বাংলাদেশের কাগজ, বাংলাদেশের দলিল, বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের এই, আরো যারা আগে এসছেন পাকিস্তানের পাসপোর্ট, পাকিস্তানের এই, পাকিস্তানের তাই, যেটা 99% উদ্বাস্তু বাঙালির কাছে নেই। তারপরে আরেকটা জিনিস করতে হবে, 3টে জিনিস জমা দিতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ নেই। 2 নম্বর ভারতের কাগজ, যেগুলো ঘটি বাঙাল সকলের কাছে আছে, এটা নয় জমা দিতে পারলেন। 3 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর, আপনাকে আদালতে গিয়ে হলফনামা দিয়ে বলতে হবে আমি ভারতীয় না, আমি বাংলাদেশি, এবং কি বয়ানে সেটা বলতে হবে, সেটাও এই আইনে লেখা আছে। ভেবে দেখুন, ভেবে দেখুন, পূর্ববঙ্গ থেকে অত্যাচারিত হয়ে আপনি এই পশ্চিমবঙ্গে এসেছিলেন, এবং আমরা ঘটিরা আপনাদের আপন করে নিয়েছি, কখনো আলাদা করে বুঝতে দিইনি, কারণ আলাদা করে বুঝতে দেওয়ার কিছুই নেই। এই পশ্চিমবঙ্গ আপনার বাপের সম্পত্তি, কিন্তু বাপের সম্পত্তি তোমার বাপের কিনা এইটা বোঝানোর জন্য এখন সূর্য সেন এবং চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরামের সন্তানদের গুজরাটিদের কাছে কাগজ চাইছে, তারা গুজরাটিরা আমাদের কাছে। ভাবো, এই হলফনামা জমা দিতে হবে।
হলফনামায় বলতে হবে আপনি বাংলাদেশী, আপনি ভারতীয় নন, এবং এই মুহূর্তে এইখানে আছে অ্যাড্রেস ঠিকানা। মানে আপনি যে মিশে গেছিলেন সকলের সাথে, সকল অধিকার, ভোটাধিকার আছে, রেশন আছে, আধার আছে, স্কুল কলেজের অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার আছে, ট্রেড লাইসেন্স আছে, সবকিছু আছে, জমি মালিকানা আছে, যা কিছু আছে সব নস্যা। আপনি বললেন আপনি ভারতীয় না, কারণ ভারতীয় না হলে এগুলো খবর কথা নয়, এগুলো আমার কথা নয়, তাই না? আপনি ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশের জমির মালিক হতে পারেন না। একই রকম ভাবে আপনি বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের জমির মালিক হতে পারেন না। স্পষ্ট, এটা পৃথিবীর প্রায় সব জায়গায় সত্য। তার মানে এতদিন ধরে তিল করে ভোগলা বাড়ি থেকে, তারপরে চাটাই, তারপরে ইট, তারপরে টিনের সেট, তারপরে একটা জায়গায় যখন পৌঁছেছেন, ঠিক তখন বলছে কিচ্ছু না তুমি, কেউ না তুমি, পায়ের পরে থেকে মাটি কেড়ে নিচ্ছে। এবং অ্যাপ্লাই করার পরেও নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। আমি আবারও আমার পূর্বতন বক্তাদের মতো চ্যালেঞ্জ করছি প্রতিটি এলাকায় যারা বিজেপি সমর্থক আছে, চ্যালেঞ্জ করছি একজন দাদা হিসেবে, শত্রু হিসেবে না, যে ভাই তুই অ্যাপ্লাই করেছিস, তুই যা নিয়ে নাচছিস, তুই অ্যাপ্লাই করেছিস। এখন তো 50,000 টাকা পাঠালেও রসিদ চলে আসে ফোনে, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন, তুই দেখেন অ্যাপ্লিকেশন করেছিস, তুই অন্যকে গাছে চড়াবি, তুই গাছে চড়বি না, ওই গাছে কেউ চড়ে? ওই দেখো গাছে কি সুন্দর ফল হয়েছে, চড়ো চড়ো, মুগ ডালে ফলটা আরো ভালো, আরে তুই একবার চড়ে দেখা না, তারপরে ফল খা, টেস্ট কিরকম বল। এই টেস্টটা খুব ভয়ঙ্কর, এবং এই টেস্টটা পেয়ে গেছে আসামের হিন্দু বাঙালিরা, যেখানে 12 লক্ষ হিন্দু বাঙালিকে বেনাগরিক করে দেওয়া হয়েছে, যেখানে হাজার হাজার হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পোয়া হয়েছে, যেখানে লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রায় 2 শতাধিক হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে। এবং এখন আর বিষয়টা আসামের নয়, এই পশ্চিম বাংলায় প্রায় 20 জন হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে এই এনআরসি এর ভয়। অদ্ভুত, আপনাকে বলা হলো মুসলমান 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 মুসলমান, আর মৃত্যুর তালিকায় হিন্দু 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 হিন্দু, নাগরিকত্ব বাদ দিয়ে যাদের দিচ্ছে, আধার কার্ড যাদের ক্যান্সেল করে দিচ্ছে চিঠি পাঠিয়ে, হিন্দু হিন্দু হিন্দু। অদ্ভুত ব্যাপার, তাই না? আপনার সব ছিল, এখন বলছে আপনি কেউ না, কোন নাগরিকত্ব নেই। এটা কেন বলুন তো? আপনার একটা প্যান্ট ছিল, প্যান্ট পরেছিলেন, ফুলাতা ফুল প্যান্ট, আপনার জামা প্যান্ট সব খুলে নিল, আপনি ল্যাংটা হয়ে গেলেন, তারপরে এবার বলছে এই জামিয়াটা দেবো, আয় 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 এই জামিয়াটা দেবো। আপনি বললেন আরে আমি তো জামা প্যান্ট পরেছিলাম, তোমার কাছে জামা প্যান্ট ছাড়লাম, মানে ওই যে হলফনামায় বললাম যে আমি নাগরিক না ইত্যাদি, তখন বলবে কি প্রমাণ তুই কখনো জামা প্যান্ট পরেছিলিস? যা হয়ে গেল। অর্থাৎ বিজেপির এই মারণ ফাঁদ, বাংলা বাঙালি শত্রুদের এই মারণ ফাঁদের বিরুদ্ধে সকলে সজাগ হয়। আমরা বাংলা জুড়ে সভা করছি, হয়তো নহাটা বাজারেও অন্যরকম কিছু হবে না, কোথাও আমরা সব জায়গায় চিল্লিয়ে চিল্লিয়ে বলছি যে এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছো, এরকম কোন বিজেপি সমর্থক সামনে এসো, খোলা ডাক দিচ্ছে, বজবজ করছে, ঘরে বসে কিস্তি করছে, কোন চায়ের দোকানে বলছে, সব ভাববাজি করছে, কিন্তু কেউ সামনে আসছে। অদ্ভুত, বাঙালি তো এরকম ভিড়ুর জাত নয়। বলবে এই হচ্ছে আমার রসিদ, এই আমি অ্যাপ্লাই করেছি, দেখুন ভাববাজি বন্ধ করুন, দেশ থেকে নেমে যান। আমরা তো অপেক্ষা করে আছি এই ভয়েসটার জন্য, এই ফেরাটার জন্য, পাচ্ছি না, এখনো পেলাম না। তাই এই সিএ আইনের বাস্তবতা আমরা দীর্ঘক্ষণ সময় ধরে বোঝাচ্ছি, এবং সিএ আইনের শিডিউল 1-এ বাংলাদেশের ডকুমেন্টস লাগবে, সিএ আইনের শিডিউল 1C
আপনাকে নিজেকে বাংলাদেশি বলে ঘোষণা করতে হবে, বলতে হবে ভারতের নাগরিক না। বাংলায় কি একটা কথা আছে না, বাঁশ কেন ঝাড়ে, কথা বলছিলাম, বুঝতে পেরেছেন? এই হলো ঘটনা। আপনি ভেবে দেখুন তো, 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক, এত বছরে কংগ্রেস বলেছে আপনি ভারতের নাগরিক না, বলেনি। পশ্চিমে কংগ্রেস ক্ষমতায় থেকে, কেন্দ্রেও থেকে সিপিএম কখনো বলেছে আপনি নাগরিক না, কখনো বলেন। তৃণমূল কখনো বলেছে আপনি নাগরিক না, তৃণমূলও কখনো বলেন। বাংলা পক্ষ কখনো বলেছে, বাংলা পক্ষটা উল্টো। যদি কোনো হিন্দু বাঙালিকে কেউ বলেন নাগরিক না, বাংলা পক্ষ সেই হিন্দু বাঙালি এবং সেই বাঙালির শত্রুর সামনে মাঝে গিয়ে দেয়াল হয়ে দাঁড়িয়ে বলে যায় কে বললি নাগরিক না, এটা হলো বাংলা পক্ষ। কিন্তু অদ্ভুত এই দল বিজেপি জমে থেকে এসছে বহিরাগতদের দ্বারা এসে এই কথাগুলি বাঙালির মধ্যে ভয় ঢোকানো, বাঙালিকে ধ্বস্ত করে তোলা। যখন তার জীবন, অর্থ, টাকা পয়সা, শিক্ষা এইসব নিয়ে ভাবার কথা, সে কাগজ খুঁজছে, সে নাগরিকত্ব খুঁজছে। কি ভয়ঙ্কর! আমার পেছনে যে রয়েছে এই দেবাশিস সেনগুপ্ত আত্মহত্যা করলো কলকাতায়, নেতাজি নগর, জায়গার নাম কি নেতাজি নগর। নেতাজি নগরে সুভাষচন্দ্র বসুর জাতির সন্তানকে ভারতীয় কিনা এই আতঙ্কে সে আত্মহত্যা করলো। কারণ কে বঙ্গ চট্টোপাধ্যায়, কে বাংলা পক্ষ? আপনি দেখছেন প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এরা ভাষণ দিয়ে বলছে, আপনি তো সেটাই বিশ্বাস করবেন। আমাদের এখানে চোঙা দিয়ে বলছি, ওখানে তারা চ্যানেলে বলছে। কিন্তু এই চোঙা আর ওই চ্যানেল, এই গঙ্গ চট্টোপাধ্যায় আর ওই মোদী তার সবার ওপর হলো সরকার যে আইন প্রকাশ করেছে, এর ওপর কিন্তু আর কিছু বিশ্বাস করার দরকার নেই। আমার কথা বিশ্বাস করবেন না, এই আইনের কাগজটা মানে বুঝুন। তাই আমি আজকে এখানে শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি আইনের কাগজটা ডাউনলোড করে এই নহাটা বাজারে এইখান থেকে বাংলায় তর্জমা করে পড়ে শোনাবেন, এইটুকু চ্যালেঞ্জ নেবেন, এইটুকু। আপনি নিজে শুধু এইটুকু চ্যালেঞ্জ নিন। আমরা অন্যান্য জায়গায় বলেছি যে এইটা বলার সময় যখন আপনি তর্জমা করে বলবেন, তখন যেন আপনার সেন্ট্রাল ফোর্স গার্ড না থাকে, আপনার বিজেপি সমর্থক দিয়েই যেন আপনি ঘিরে রাখেন নিজেকে। তাতে লোকজন বললো সেটাই রিস্কি হয়ে যাবে, বিজেপি সমর্থক বাঙালি খেপে যাবে, আলাদা দরকার নেই। আমরা কারোর কোনো ক্ষতি চাই না। সে দিনের শেষে বাঙালি, বিভ্রান্ত করছে, জাতিদ্রোহিতা করছে, যাই হোক, কিন্তু সে বাঙালি। কিন্তু ভারতের মাটিতে বাঙালিকে বেনাগরিক করার এই চক্রান্তর মূলে কি? এর মূলে হলো এই বাংলার পুঁজি, এই বাংলার চাকরি, এই বাংলার যে বাজার, এই বাংলার যে দোকান, এই বাংলার যে গুদাম, এই বাংলার যে অটো লাইন, এই বাংলার যে টোটো লাইন, এই বাংলার যে বন্দর, এই বাংলার যে কয়লা খনি, এর বাংলার যে তেলের খনি, এই বাংলার যে সবকিছু, এর বাংলার যে চা বাগান, এর বাংলার যে পাটকল, এই সব কিছু তারা দখল করতে চায়। বহিরাগতরা হু করে ঢোকাচ্ছে এবং যে যে এলাকায় বহিরাগত সেসব জায়গায় বাঙালি গুটিয়ে যাচ্ছে, যে যে এলাকায় বহিরাগত সেসব এলাকায় বাঙালি গুটিয়ে যাচ্ছে, সেসব এলাকায় বিজেপির ভোট বাড়ছে। ভেবে দেখুন একটা গেম, আপনি মনে করতে পারেন নহাটা বাজারে সকলে বাঙালি, আরে ভাই ঘুটে পড়ে গোবর হাসে। বাংলায় কথা আছে, বারাসাতের মানুষ একসময় মনে করত আমাদের এখানে সব বাঙালি। তারপরে কলকাতা, বড়বাজার, রাজাবাজার, টিকিয়াপাড়া, নৈহাটি, আশপাশ, ভাটপাড়া, জগদ্দল, এখান থেকে আস্তে 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 ঢুকে গেছে। এখন বারাসাতে গেলে কিন্তু পুরো বাঙালি নয়, অনেক অন্য স্টেট থেকে ঢুকে গেছে। তাই এখানেও ঢুকবে যদি না আমরা ওই আবার গোল লাইন যে আমরা সেট করেছি, গোল লাইন সেট থেকে আমাদের ফেরত দিয়ে যেতে হবে। এবং শেষে একটা কথা বলি, এটাই শেষ, আমাকে বলা হচ্ছে অবশ্যই আমাদের যেতে হবে। কদিন আগে, আচ্ছা আপনারা মাছ খান?
মাঝখান হাত তুলে বলুন, মাঝখান মাঝখান হাত তুলে বলুন, মাঝখান হাত তুলে বলুন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যারা মাছ খায় তারা হিন্দু না, যারা মাছ মাংস খায় তারা হিন্দু না, তারা মোগল মানসিকতা। মানে বুঝতে পারছেন, একাধারে আপনাকে বিদেশি বলছে, একাধারে আপনাকে হিন্দু না বলছে, একাধারে আপনাকে মোগল বলছে, আবার বলছে নাগরিকত্ব দেব। যে নাগরিকত্বের গ্যারান্টি নেই, আবেদন করতে হলে পাকিস্তান বাংলাদেশের কাগজ দিতে হবে এবং নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে। বুঝতে পারছেন কিছুটা? একটু আন্দাজ হচ্ছে? তাই এই বাংলার মাটিতে যা কিছু পবিত্র, যা কিছু আমাদের, যা কিছু বাঙালির, সব কিছু নয়নের মণির মতো রক্ষা করতে হবে। আমাদের তুলসী মঞ্চ, আমাদের বলির হাড়িকাঠ, আমাদের পীরের মাজার আমাদের রক্ষা করতে হবে, আমাদের আগলে রাখতে হবে। খুব স্পষ্ট কথা। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের মাছ, সবকিছু আমাদের রক্ষা করতে হবে। এবং শেষে তাই একটি গান দিয়ে শেষ করি, ঠিক আছে? গানটা এক অর্থে এখনই বানানো, শুনলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আগলে রাখো গোস্বামী দশকর্ম ভান্ডার, আগলে রাখো অঞ্জলি জুয়েলার, আগলে রাখো বিমল মিষ্টান্ন ভান্ডার। ডাকাত ঢুকেছে বাংলায়, আগলে রাখো, আগলে রাখো, আগলে রাখো চক্রবর্তী ব্যাংক সেন্টার, আগলে রাখো বৃষ্টি মধু, আস্তিলে রাখো রুই মাছের কাটা। ডাকাত ঢুকেছে বাংলায়। জয় বাংলা। এতদিন ধরে কি শুনতেন যে নাগরিক সকলে হয়ে যাবেন, মুখের কথা শুনতেন, আমরা আইনের কাগজ দেখালাম। একজন বিজেপি কর্মীও এগিয়ে এসে বললেন না কেন যে বাংলা পক্ষ ভুল হয়ে যাচ্ছে, কাগজ থেকে চ্যালেঞ্জ করতে পারতেন। তাই বুঝুন, বাংলা পক্ষ ঠিক বুঝিয়ে গেল এই আইনে কেউ আবেদন করতে পারবে না। বাংলাদেশ পাকিস্তানের কাগজ না থাকলে একজন আবেদন করতে পারবে না এবং কেউ আবেদন করেনি। আপনার জীবন নিয়ে, উদ্বাস্তু বাঙালির জীবন নিয়ে করতে দেবেন না। অনেক কষ্টে ওপার বাংলা থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এবার বাংলায় এসেছেন, জমি বাড়ি করেছেন, খেটে করে তৈরি করেছেন, সেটাকে ধূলিসাৎ হয়ে দেবেন না। আগলে রাখুন